আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। আমাদের রেল কলোনিতে একটা কথা চালু আছে, সবুজ সিগন্যাল মানে এগিয়ে যাও আর লাল সিগন্যাল মানে থেমে যাও। কিন্তু 11 নম্বর কোয়ার্টারের সামনে কোনো সিগন্যাল নেই। ওখানে একবার ঢুকলে তোমার ডিউটির ঘন্টা আর কোনো দিনই বাজে না। আমার নাম তপন ঘোষ, ভারতীয় রেলের একজন গার্ড, বয়স 50-এর কোঠায়। গত 25টা বছর আমার কেটেছে চলন্ত ট্রেনের গার্ড ভ্যানে বসে সবুজ আর লাল পতাকার মধ্যে। কত স্টেশন এলো, কত স্টেশন গেল। আমার জীবনটাও যেন এই ট্রেনের মতোই, একটা নির্দিষ্ট লাইনে বাঁধা। আমার পোস্টিং আসানসোলের রেলওয়ে কোয়ার্টারে, পুরনো দিনের ব্রিটিশ আমলে তৈরি লাল ইটের বাড়ি। আমাদের কোয়ার্টারগুলো একটা লম্বা লাইনে তৈরি, 1 থেকে 20 নম্বর। আমি থাকি 7 নম্বরে। আমার জীবনটা বেশ শান্তিতেই কাটছিল, কিন্তু গত বছর আমাদের এই শান্ত কলোনিতে এমন এক ঝড় উঠল যা আমাদের সবার রাতের ঘুম কেড়ে নিল। ঝড়ের কেন্দ্রবিন্দু ছিল আমাদের লাইনের ঠিক মাঝখানে থাকা 11 নম্বর কোয়ার্টারটা। বাড়িটা ছিল আর 5টা বাড়ির মতোই, কিন্তু অদ্ভুতভাবে ওই বাড়িটায় কোনো পরিবার বেশি দিন টিকতে পারত না। যেই আসতো কয়েক মাসের মধ্যেই হয় ট্রান্সফার নিয়ে, নয়তো চাকরি ছেড়ে দিয়ে চলে যেত। আমরা প্রথমে ভাবতাম হয়তো বাড়ির বাস্তু ভালো নয়, বা হয়তো এমনিই কাকতালীয়। কিন্তু আমাদের সেই ভুলটা ভাঙল যখন অরুণাভ মিত্র নামে এক নতুন গার্ড তার স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে ওই 11 নম্বর কোয়ার্টারে থাকতে এলো। অরুণাভ ছিল আমারই মতো একজন গার্ড, খুব হাসিখুশি প্রাণবন্ত একটা ছেলে। তার স্ত্রী শিখা ছিল খুব ভালো মনের একজন মহিলা, আর তাদের মেয়ে পিউ ছিল একটা ছোট্ট পরীর মতো। তারা আসার পর আমাদের কলোনিটা যেন আরও জীবন্ত হয়ে উঠেছিল। কিন্তু তাদের এই সুখ বেশি দিন সইল না। 11 নম্বর কোয়ার্টারে আসার ঠিক 1 মাস পর একদিন সকালে আমরা খবর পেলাম অরুণাভ তার রাতের ডিউটিতে যায়নি। আমরা সবাই খুব অবাক হলাম। অরুণাভ খুব দায়িত্ববান ছেলে, সে কোনোদিনও ডিউটি কামাই করে না। আমরা তার কোয়ার্টারে গেলাম, দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পেলাম না। অবশেষে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকলাম। ভেতরে যা দেখলাম তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম অরুণাভ তার বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। তার মুখে কোনো কষ্ট বা যন্ত্রণার ছাপ নেই, আছে শুধু এক পরম শান্তি। কিন্তু তার শরীরটা ছিল বরফের মতো ঠান্ডা, আর তার নিঃশ্বাস চলছিল না। অরুণাভ মিত্র আর বেঁচে নেই। ডাক্তার এলো, পুলিশ এলো, পোস্টমর্টেম হলো। রিপোর্টে এলো ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। ঘুমের মধ্যেই নাকি তার হার্ট অ্যাটাক হয়েছে। আমরা সবাই খুব দুঃখ পেলাম, কিন্তু আমরা এটাকে একটা দুর্ঘটনা বলেই মেনে নিলাম। শিখা বৌদি তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। 11 নম্বর কোয়ার্টারটা আবার খালি হয়ে গেল। মাস দুয়েক পর ওই কোয়ার্টারে আবার নতুন ভাড়াটে এলো। এবার একজন টিকিট কালেক্টর, নাম তার প্রশান্ত সেন। একা মানুষ। আমরা সবাই তাকে অরুণাভর কথা বলেছিলাম, তাকে ওই কোয়ার্টারে থাকতে বারণ করেছিলাম। কিন্তু সে আমাদের কথা হেসেই উড়িয়ে দিয়েছিল। বলেছিল, আমিও সব ভূতটুত বিশ্বাস করি না। কিন্তু তার সেই অবিশ্বাস বেশি দিন টেকেনি। ওই কোয়ার্টারে আসার ঠিক 1 মাসের মাথায় একদিন সকালে স্টেশনে খবর গেল প্রশান্ত সেন ডিউটিতে আসেনি। আমাদের বুকের ভেতরটা কেঁপে উঠল। আমরা আবার দৌড়ে গেলাম 11 নম্বর কোয়ার্টারে। সেই একই দৃশ্য, দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা গেল প্রশান্ত সেন তার বিছানায় শান্তিতে ঘুমিয়ে আছে, চিরদিনের জন্য। এবার আর এটাকে দুর্ঘটনা বলে মেনে নেওয়া গেল না। পরপর দুটো একই রকম ঘটনা, একই কোয়ার্টারে, ঠিক 1 মাসের মাথায়। আমাদের কলোনিতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল। রেল কর্তৃপক্ষ কোয়ার্টারটা সিল করে দিল, একটা তদন্ত কমিটিও বসল। কিন্তু তারা কিছুই খুঁজে পেল না। 11 নম্বর কোয়ার্টারটা এখন একটা পরিত্যক্ত, অভিশপ্ত বাড়ি। ওটার পাশ দিয়ে যেতেও এখন আমাদের গা ছমছম করে। আমি ভেবেছিলাম গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু আমি ভুল ছিলাম। গল্পের আসল ভয়ঙ্কর পর্বটা তো সবে শুরু হতে চলেছিল, আর তার প্রধান চরিত্রটা যে আমিই হতে চলেছি তা আমি তখনও জানতাম না। ঘটনাটা ঘটল এর ঠিক 6 মাস পর। একদিন রাতে আমি আমার ডিউটি শেষ করে কোয়ার্টারে ফিরছি। রাত তখন প্রায় 2টো। আমি যখন 11 নম্বর কোয়ার্টারের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করেই আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমি দেখলাম সেই সিল করা তালাবন্ধ কোয়ার্টারটার ভেতরের আলোটা জ্বলছে। আর শুধু তাই নয়, আমি দেখলাম ঘরের জানলার ধারে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, পিউ, অরুণাভ মিত্রের মেয়ে। সে আমার দিকে তাকিয়ে হাসছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে তার বাবা অরুণাভ। সেও আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ভয়ে আতঙ্কে জুমে গেলাম। এটা কিভাবে সম্ভব? আমি যখন ভাবছি আমি কি স্বপ্ন দেখছি, তখন অরুণাভর প্রেতাত্মাটা আমার দিকে তার ছায়াময় হাতটা বাড়িয়ে ইশারা করে ডাকল।
আর আমি আমার কানের মধ্যে বহু দূর থেকে ভেসে আসা অরুণাভর কণ্ঠস্বর শুনতে পেলাম। সে বলছে, চলে এসো তপনদা, ডিউটিতে আর যেও না, এখানে বড় শান্তি, এখানে কোনো ট্রেন লেট করে না। আমি বুঝতে পারলাম 11 নম্বর কোয়ার্টারের অভিশাপ শুধু তার বাসিন্দাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, সে এখন নতুন শিকার খুঁজছে, আর তার পরবর্তী নিশানা আমি। অরুণাভ আর তার মেয়ে পিউয়ের সেই ভয়ঙ্কর অলৌকিক আবির্ভাব দেখার পর আমি যে কিভাবে সেই রাতে বাড়ি ফিরেছিলাম তা আমি নিজেই জানি না। আমার পা দুটো কাঁপছিল আর আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটছিল। আমি জানি আমি যা দেখেছি তা কোনো স্বপ্ন বা মনের ভুল ছিল না। পরের দিন সকালে আমি আমাদের কলোনির সবচেয়ে পুরনো বাসিন্দা হরিনারায়ণ বাবুর কাছে গেলাম। তিনি রেলের একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, বয়স প্রায় 85। এই কলোনির এমন কোনো ইতিহাস নেই যা তার জানা নেই। আমি তাকে গত রাতের সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে হরিনারায়ণ বাবুর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম একদিন না একদিন এই অভিশাপটা আবার জেগে উঠবে। আমি বললাম, অভিশাপ? কিসের অভিশাপ জেঠু? হরিনারায়ণ বাবু বললেন, শোনো তপন, এই গল্পটা খুব পুরনো, আজ থেকে প্রায় 50-60 বছর আগের কথা। তখন এই কলোনিটা সবে তৈরি হয়েছে। এই 11 নম্বর কোয়ার্টারটায়, তিনি বলতে শুরু করলেন, থাকতেন একজন অ্যাংলো ইন্ডিয়ান গার্ড, নাম তার মিস্টার ডেভিড। তার ছিল এক অপূর্ব সুন্দরী স্ত্রী আর একটা বছর 5-এর ফুটফুটে মেয়ে, নাম তার ডেইজি। ডেভিড সাহেব ছিলেন খুব ভালো মানুষ, কিন্তু তার একটাই দোষ ছিল, তিনি ছিলেন কাজের প্রতি অসম্ভব রকমের দায়িত্ববান। তার কাছে ডিউটি ছিল ভগবানের মতো। তিনি কোনোদিনও কোনো পরিস্থিতিতেই ডিউটি কামাই করতেন না। একদিন রাতে তার মেয়ে ডেইজির ভীষণ জ্বর এলো। জ্বরের ঘোরে সে বাবা বাবা বলে চিৎকার করছিল। তার স্ত্রী তাকে অনেকবার বারণ করেছিল, আজ রাতে তুমি ডিউটিতে যেও না, মেয়েটার পাশে থাকো। কিন্তু ডেভিড সাহেব শোনেননি। তিনি বলেছিলেন, আমার ডিউটি সবার আগে, আমি কথা দিচ্ছি আমি ভোরের প্রথম ট্রেনেই ফিরে আসব। তিনি চলে গিয়েছিলেন। হরিনারায়ণ বাবুর গলাটা ধরে এলো, কিন্তু তিনি আর ফিরে আসেননি। সে কি, কেন? সেই রাতে একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ডেভিড সাহেবের ট্রেনটা লাইনচ্যুত হয়ে একটা গভীর খাদে পড়ে যায়। ট্রেনের প্রায় সব যাত্রী আর ডেভিড সাহেব সবাই মারা যান। আর তার মেয়ে ডেইজি। হরিনারায়ণবাবু চোখ মুছলেন। সে তার বাবার জন্য অপেক্ষা করতে করতে সেই জ্বরের ঘোরেই বাবার নাম জপ করতে করতে মারা যায়। আর তার স্ত্রী, তিনি মেয়ের শোক আর স্বামীর শোক দুটোই সহ্য করতে না পেরে কয়েক মাস পরেই ওই 11 নম্বর কোয়ার্টারেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। এ কি ভয়ঙ্কর, করুণ কাহিনী। হরিনারায়ণবাবু বললেন, সেই থেকেই নাকি ওই কোয়ার্টারটা অভিশপ্ত হয়ে গেছে। লোকে বলে ডেভিড সাহেবের স্ত্রীর আত্মা আজও ওই বাড়িতে আটকে আছে। সে তার স্বামীর ওপর প্রতিশোধ নিতে চায়। সে ভাবে তার স্বামী ডিউটির জন্যই তার মেয়েকে ফেলে চলে গিয়েছিল। তাই সে প্রতিজ্ঞা করেছে সে আর কোনোদিনও ওই 11 নম্বর কোয়ার্টারে থাকা কোনো রেল কর্মীকে তার ডিউটিতে যেতে দেবে না। সে তার মায়া জাল দিয়ে তাদের ঘুমের মধ্যেই তাদের আত্মাকে শরীর থেকে আলাদা করে দেয়, তাদের চিরদিনের জন্য তার আর তার মেয়ের একাকিত্বের সঙ্গী বানিয়ে নেয়। এখন আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল, অরুণাভ আর প্রশান্ত সেনের মৃত্যুর আসল কারণ। আমি বললাম, কিন্তু কিন্তু আমি তো ওই কোয়ার্টারে থাকি না, তাহলে সে আমার পিছু নিয়েছে কেন? হরিনারায়ণবাবু বললেন, হয়তো তার শক্তি বাড়ছে, অথবা হয়তো অরুণাভর আত্মা তোমাকে কোনো একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। বার্তা? কিসের বার্তা? আমি জানি না তপন, কিন্তু আমি এটা জানি যে তুমি খুব বিপদের মধ্যে আছো। ওই আত্মাটা তোমাকে তার পরবর্তী শিকার হিসেবে বেছে নিয়েছে। সেই দিনের পর থেকে আমার জীবনটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। আমি প্রায় প্রতি রাতেই আমার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখতে লাগলাম। আমি দেখতাম আমি সেই 11 নম্বর কোয়ার্টারের ভেতরে অরুণাভ আর পিউয়ের সাথে বসে আছি। আমরা 3 জন মিলে ক্যারাম খেলছি, আর শিখা বৌদির প্রেতাত্মা আমাদের জন্য চা নিয়ে আসছে। আমার ঘুম ভেঙে যেত। আমি দেখতাম আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। শুধু তাই নয়, আমি দিনের বেলাতেও নানা রকম অদ্ভুত জিনিস অনুভব করতে লাগলাম। আমি যখন গার্ড ভ্যানে বসে থাকতাম তখন আমার প্রায়ই মনে হতো যেন কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি আমার কানের পাশে একটা বাচ্চার হাসির শব্দ শুনতে পেতাম। আমি বুঝতে পারছিলাম আমি ধীরে ধীরে তাদের জগতের দিকে আকৃষ্ট হচ্ছি। আমি ঠিক করলাম আমাকে কিছু একটা করতেই হবে। আমি একদিন ছুটি নিয়ে অরুণাভ মিত্রের শ্বশুর বাড়ি গেলাম। আমি শিখা বৌদির বাবা মায়ের সাথে দেখা করলাম। আমি তাদের সবটা খুলে বললাম। তারা প্রথমে আমার কথা বিশ্বাস করছিলেন না, কিন্তু আমি যখন তাদের এমন কিছু ঘটনার কথা বললাম যা শুধু অরুণাভ আর শিখা বৌদিই জানত, তখন তারা চমকে উঠলেন। আমি তাদের জিজ্ঞাসা করলাম, শিখা বৌদির এমন কোনো প্রিয় জিনিস ছিল যা তার আত্মাটাকে শান্ত করতে পারে?
শিখা বৌদির মা কিছুক্ষণ ভাবলেন। তারপর তিনি তার পুরনো ট্রাঙ্ক খুলে একটা জিনিস বের করে আনলেন, একটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি। তিনি বললেন, এটা শিখার ডায়েরি। সে তার ছোটবেলা থেকে সবকিছু এর মধ্যেই লিখে রাখত, অরুণাভর সাথে তার প্রেম, তাদের বিয়ে, পিউয়ের জন্ম, সবকিছু। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা নিলাম। আমার মনে হলো এটাই হয়তো আমার শেষ সুযোগ। এই ডায়েরির মধ্যেই হয়তো সেই অভিশাপ থেকে মুক্তির চাবিকাঠি লুকিয়ে আছে। আমি জানি না এই ডায়েরি দিয়ে আমি কি করব। আমি শুধু জানি আমাকে আবার সেই 11 নম্বর কোয়ার্টারের মুখোমুখি হতে হবে। হয় আমি জিতব, নয়তো আমার নামটাও অরুণাভ আর প্রশান্ত সেনের পাশেই লেখা হয়ে যাবে। শিখা বৌদির ডায়েরিটা হাতে নিয়ে আমার মনে হচ্ছিল আমি যেন এক অজানা সমুদ্রের ম্যাপ খুঁজে পেয়েছি। আমি জানি না এই ম্যাপ আমাকে গুপ্তধনের দিকে নিয়ে জানে নাকি কোনো ভয়ঙ্কর ঝড়ের মুখে ফেলা দেবে। আমি সেই রাতেই আসানসোলে ফিরে এলাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমি জানি আমাকে আজ রাতেই 11 নম্বর কোয়ার্টারে যেতে হবে। আমি আমার স্ত্রী বা কলোনির কাউকে কিছুই বললাম না। আমি জানি তারা আমাকে যেতে দেবে না। রাত প্রায় 1টা নাগাদ আমি খুব সন্তর্পণে আমার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার হাতে ছিল একটা টর্চ আর শিখা বৌদির সেই ডায়েরিটা। আমি যখন 11 নম্বর কোয়ার্টারের সামনে এসে দাঁড়ালাম তখন আমার পা দুটো কাঁপছিল। বাড়িটা অন্ধকারের মধ্যে একটা বিশাল কালো দৈত্যের মতো দাঁড়িয়েছিল। কিন্তু আজ আর বাড়িটার আলো জ্বলছিল না। আমি সিল করা গেটটার সামনে গিয়ে দাঁড়ালাম। গেটে রেলের বড় বড় তালা লাগানো। আমি এখন কি করব? আমি যখন হতাশ হয়ে দাঁড়িয়ে আছি তখন হঠাৎ করেই গেটের তালাগুলো খটখট করে নিজে থেকেই খুলে গেল, আর গেটটা একটা মৃদু ক্যাচ শব্দ করে ভেতরের দিকে খুলে গেল। আমি বুঝলাম তারা আমার জন্যই অপেক্ষা করছে, তারা আমাকে ভেতরে ডাকছে। আমি একটা গভীর শ্বাস নিয়ে ভেতরে পা রাখলাম। বাড়ির সদর দরজাটাও ছিল খোলা। আমি ভেতরে ঢুকতেই আমার শরীরটা জমে বরফ হয়ে গেল। আমি দেখলাম ঘরের মাঝখানে অরুণাভ, শিখা বৌদি আর পিউ তিনজনই দাঁড়িয়ে আছে। তাদের শরীরগুলো ছিল স্বচ্ছ, ধোঁকসা। তারা আমার দিকে তাকিয়ে হাসছিল। অরুণাভ তার ছায়াময় হাতটা বাড়িয়ে বলল, চলে এলে তপনদা, আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চলো, আজ আবার ক্যারাম খেলা হবে। পিউ খিলখিল করে হেসে উঠে আমার দিকে ছুটে আসতে লাগল। আমি ভয়ে আতঙ্কে পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু শিখা বৌদির আত্মা শান্তভাবে দাঁড়িয়েছিল। তার চোখে ছিল এক গভীর যন্ত্রণা আর আকুতি। আমি বুঝলাম সেই একমাত্র যে এই মায়াজাল থেকে বেরোতে চায়। আমি আমার সমস্ত সাহস এক করে বললাম, থামুন, আমি আপনাদের সাথে খেলতে আসিনি। আমি এসেছি এই অভিশাপটা শেষ করতে। এই বলে আমি আমার হাতে থাকা ডায়েরিটা তুলে ধরলাম। ডায়েরিটা দেখার সাথে সাথেই অরুণাভ আর পিউর হাসিমুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেল, আর শিখা বৌদির আত্মা কান্নায় ভেঙে পড়ল। আমি বুঝলাম আমার চালটা কাজে লেগেছে। আমি ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। আমি পড়ছিলাম শিখা বৌদির লেখা, তার সুখের দিনের কথা, তার ভালোবাসার কথা। আমি যখন পিউর জন্মের অধ্যায়টা পড়ছি তখন আমি দেখলাম পিউর প্রেতাত্মাটা তার মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে। কিন্তু অরুণাভের আত্মা রাগে, ক্রোধে গর্জন করে উঠল। সে বলল, চুপ কর, এসব মিথ্যে কথা পড়া বন্ধ কর। ও আমাকে ঠকিয়েছে, ও আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। আমি অবাক হয়ে বললাম, মানে? হ্যাঁ, অরুণাভ চিৎকার করে উঠল, আমার মেয়েটা, আমার পিউ, ও জ্বরে মারা যায়নি, ওকে খুন করা হয়েছিল। আমার মাথা ঘুরে গেল। খুন? কে করেছিল? অরুণাভ তার ছায়াময় আঙুলটা দিয়ে শিখা বৌদির দিকে দেখালো। আমি স্তম্ভিত হয়ে গেলাম। শিখা বৌদি? এ অসম্ভব। অসম্ভব নয়, অরুণাভ বলল, ওই ডায়েরিটাই তার প্রমাণ। ডায়েরির শেষ পাতাটা পড়ো, জোরে জোরে পড়ো। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরির শেষ পাতাটা খুললাম। পাতাটা ছিল আঁসুতে ভেজা, আর তাতে শিখা বৌদি লিখেছিলেন, আমি আর পারছি না, আমার ছোট্ট পিউ, সে আর নেই। আমি নিজের হাতে তাকে মুক্তি দিয়েছি, এই কষ্টকর জীবন থেকে, এই ভয়ঙ্কর বাড়ি থেকে। আমি তার দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যাতে সে শান্তিতে ঘুমাতে পারে, চিরদিনের জন্য। আমি জানি আমি পাপ করেছি। আমি একজন মা হয়ে আমার সন্তানকে খুন করেছি। কিন্তু আমি কি করব? এই বাড়িটা যে আমার মেয়েকে ছাড়ছিল না। প্রতি রাতে ওই মহিলার আত্মাটা আমার মেয়ের কাছে আসত। সে আমার মেয়েকে তার সঙ্গী বানাতে চাইত। আমি আমার মেয়েকে একটা প্রেতাত্মার খেলনা হতে দিতে পারি না। অরুণাভকে আমি কিছুই বলতে পারিনি। সে ডিউটি ছাড়া আর কিছুই বোঝে না। সে আমার কথা বিশ্বাস করত না। আমি জানি ওই আত্মাটা এবার আমাকেও ছাড়বে না, কিন্তু আমি ভয় পাই না। আমি আমার মেয়ের কাছেই চলে যাচ্ছি। কিন্তু অরুণাভ, ওর কি হবে? ও যে কিছুই জানে না, ও যে আমাকেই ভুল বুঝবে। আমার ডায়েরিটা পড়া শেষ হতেই ঘরের মধ্যে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো। অরুণাভর প্রেতাত্মাটা পাথরের মতো তার স্ত্রীর দিকে তাকিয়েছিল।
তার চোখে ছিল তীব্র অবিশ্বাস আর যন্ত্রণা। সে এতদিন ধরে তার স্ত্রীকেই ভুল বুঝে এসেছে। আমি বুঝলাম এই 11 নম্বর কোয়ার্টারে শুধু ডেভিড সাহেবের স্ত্রীর আত্মাই নয়, এখানে জড়িয়ে আছে আরও এক মায়ের আত্মবলিদানের করুণ কাহিনী। আমি যখন ভাবছি এখন কি হবে, ঠিক তখনই ঘরের এক কোণা থেকে একটা শীতল, ক্রুদ্ধ মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। সো দ্য ট্রুথ ইজ ফাইনালি আউট, বাট ইট চেঞ্জেস নাথিং। তাহলে সত্যিটা অবশেষে প্রকাশ পেল, কিন্তু তাতে কিছুই বদলাবে না। আমরা সবাই চমকে উঠে সেদিকে তাকালাম। দেখলাম ঘরের কোণার অন্ধকারে একটা চেয়ারে এক অ্যাংলো ইন্ডিয়ান মহিলার প্রেতাত্মা বসে আছে, ডেভিড সাহেবের স্ত্রী। সে আমাদের দিকে তাকিয়ে একটা ক্রূর হাসি হেসে বলল, ইউ আর অল মাই প্রিজনার্স নাও, অ্যান্ড দিস স্টোরি উইল হ্যাভ নো এন্ড। তোমরা সবাই এখন আমার বন্দী, আর এই গল্পের কোনো শেষ হবে না। ডেভিড সাহেবের স্ত্রীর সেই ভয়ঙ্কর অলৌকিক আবির্ভাব এবং তার শীতল ঘোষণা আমাদের সবাইকে জমিয়ে দিয়েছিল। তার উপস্থিতি এতই শক্তিশালী এবং অশুভ ছিল যে ঘরের তাপমাত্রাটা হিমাঙ্কের নিচে নেমে গিয়েছিল। অরুণাভ আর শিখার প্রেতাত্মা দুটো ভয়ে যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি এতদিন ধরে যার সাথে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিলাম তার আসল রূপটা আমি এই প্রথম দেখলাম। তার নাম ছিল এলিজাবেথ। তার চোখ দুটো ছিল নীল, কিন্তু সেই চোখে কোনো মায়া মমতা ছিল না, ছিল শুধু এক গভীর অন্তহীন শূন্যতা আর তীব্র অধিকারবোধ। সে তার আরাম কেদারা থেকে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। সে শিখার আত্মার দিকে তাকিয়ে একটা বিদ্রুপের হাসি হেসে বলল, তুমি ভেবেছিলে তুমি তোমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? বোকা মেয়ে, এই বাড়িতে যা কিছুই প্রবেশ করে তা আমার হয়ে যায়। তোমার মেয়েও আমারই ছিল, আর তুমি তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছ। তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। তারপর সে অরুণাভের দিকে ফিরল। আর তুমি, সে গর্জন করে উঠল, ডিউটি ডিউটি ডিউটি! তোমার কাছে ওই লোহার পাতের চেয়ে তোমার পরিবারের কোনো মূল্য ছিল না। তুমিও তোমার ভুলের শাস্তি পাচ্ছ। অবশেষে সে আমার দিকে তাকালো। তার নীল চোখ দুটো আমার আত্মার ভেতরটা পর্যন্ত দেখতে পারছিল। সে বলল, আর তুমি তপন ঘোষ, তুমি বাইরের লোক, তোমার এখানে আসারই কথা ছিল না, কিন্তু তুমি এসে আমার শান্তিতে ব্যাঘাত ঘটিয়েছ। তুমি আমার খেলার নিয়ম ভেঙে দিয়েছ। তাই তোমার শাস্তি হবে সবচেয়ে ভয়ঙ্কর। তুমি জীবন্ত থেকেও এখানেই আমার এই খেলার পুতুল হয়ে চিরকাল আটকে থাকবে। এই বলে সে তার ছায়াময় হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি জানি তার স্পর্শ লাগা মাত্রই আমার আত্মাটা আমার শরীর থেকে বেরিয়ে যাবে। আমি মরিয়া হয়ে আমার পকেটে হাত দিলাম। আমার কাছে আর কোনো অস্ত্র ছিল না, শুধু অরুণাধের শ্বশুরবাড়ির লোকেদের দেওয়া শিখার হাতের একটা পুরনো রূপোর বালা ছাড়া। আমি ওটা নিয়ে এসেছিলাম যদি কোনো কাজে লাগে। আমি সেই বালাটা বের করে এলিজাবেথের দিকে ছুঁড়ে মারলাম। আমি ভেবেছিলাম ওটা হয়তো তার শরীর ভেদ করে চলে যাবে, কিন্তু অবাক ব্যাপার, বালাটা তার গায়ে লাগা মাত্রই ছ্যাঁত করে একটা শব্দ হলো, যেন গরম তেলে জল পড়েছে। এলিজাবেথ যন্ত্রণায় চিৎকার করে কয়েক পা পিছিয়ে গেল। আমি দেখলাম তার ছায়াময় হাতে বালাটার ছাপ বসে গেছে, সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। আমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। শিখার ডায়েরিতে আমি পড়েছিলাম এই বালাটা ছিল তার মায়ের দেওয়া, আর তার মা ছিলেন মা কালীর এক একনিষ্ঠ ভক্ত। এই বালাটা ছিল কালীঘাটের মন্ত্রপুত প্রসাদ। আমি বুঝলাম আমার হাতে একটা অস্ত্র এসে গেছে। কিন্তু এলিজাবেথও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে তার সমস্ত শক্তি এক করে আমাদের তিনজনের দিকে তেড়ে এলো। ঘরের আসবাবপত্রগুলো উড়তে শুরু করল, জানালাগুলো সজোরে কাঁপতে লাগল। আমি অরুণাভ আর শিখার আত্মার দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, ভয় পাবেন না, আমাদের একসাথে লড়তে লাগবে, আপনাদের মেয়ের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। আমার কথায় অরুণাভ আর শিখার প্রেতাত্মার মধ্যেও যেন একটা নতুন শক্তির সঞ্চার হল। তারা দুজনে তাদের মেয়ের আত্মা পিউকে মাঝখানে রেখে একে অপরের হাত ধরল, আর সাথে সাথেই তাদের তিনজনের শরীর থেকে একটা উজ্জ্বল সোনালি আলো বিচ্ছুরিত হতে শুরু করল। ভালোবাসার শক্তি, পরিবারের শক্তি। শুরু হলো এক ভয়ঙ্কর অলৌকিক লড়াই। একদিকে এলিজাবেথের কালো অশুভ শক্তি, আর অন্যদিকে এক পরিবারের সম্মিলিত পবিত্র ভালোবাসার শক্তি। আমি সেই রূপোর বালাটা হাতে নিয়ে তাদের সাথে যোগ দিলাম। আমাদের সম্মিলিত শক্তির সামনে এলিজাবেথের অশুভ শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। সে যন্ত্রণায়, ক্রোধে পাগল হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল সে হারতে চলেছে। অবশেষে সে তার শেষ ভয়ঙ্কর চালটা চালল। সে অট্টহাসি করে বলল, ঠিক আছে, আমি হারলাম, কিন্তু আমি একা যাব না, আমি এই পুরো বাড়িটাকেই আমার সাথে নিয়ে যাব। এই বলে সে তার নিজের বুকের মধ্যে তার ছায়াময় হাতটা ঢুকিয়ে দিল। আর সাথে সাথেই পুরো কোয়ার্টারটা প্রবলভাবে কাঁপতে শুরু করল। ছাদ থেকে চাঙড় খসে পড়তে লাগল, দেওয়ালগুলো ফাটতে শুরু করল।
আমি বুঝলাম সেই বাড়িটার ভিত্তির সাথে তার নিজের আত্মাকে বেঁধে রেখেছিল। সে এখন আত্মবিনাশ করে পুরো বাড়িটাকে ধ্বংস করে দিতে চাইছে। আমাদের পালানোর আর কোনো পথ ছিল না। আমি যখন ভাবছি আমাদের বুঝি সব শেষ, ঠিক তখনই অরুণাভ আর শিখার আত্মা আমার দিকে তাকালো। তাদের চোখে ছিল এক পরম শান্তি আর কৃতজ্ঞতা। তারা আমাকে নীরবে ধন্যবাদ জানালো। তারপর তারা তাদের মেয়ে পিউকে নিয়ে তাদের সেই সোনালী আলোর বলয়টাকে আরও উজ্জ্বল করে তুলল। আর সেই আলোর বলয়টা দিয়ে তারা এলিজাবেথের আত্মবিনাশী কালো শক্তিটাকে শুষে নিতে লাগল। আমি দেখলাম এলিজাবেথের প্রেতাত্মাটা যন্ত্রণায় চিৎকার করতে করতে সেই সোনালী আলোর মধ্যে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে অরুণাভ, শিখা আর পিউর আত্মাও ধীরে ধীরে স্বচ্ছ জ্যোতির্ময় হয়ে সেই আলোর সাথে মিশে যাচ্ছে। তারা তাদের নিজেদের আত্মবলিদান দিয়ে আমাকে আর এই কলোনিটাকে এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করছিল। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি আমার জীবনের সবচেয়ে করুণ কিন্তু সবচেয়ে মহৎ দৃশ্যটার সাক্ষী ছিলাম। অবশেষে একটা তীব্র সাদা আলোয় পুরো ঘরটা ভরে গেল। তারপর সবকিছু শান্ত হয়ে গেল। আমি জানি না আমি কতক্ষণ ওইভাবে দাঁড়িয়েছিলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম ভোরের প্রথম আলো ভাঙা জানালা দিয়ে ঘরের ভেতরে এসে পড়েছে। ঘরটা ছিল ধ্বংসস্তূপ, কিন্তু সেখানে আর কোনো অশুভ শক্তির লেশ মাত্র ছিল না। অরুণাভ, শিখা, পিউ বা এলিজাবেথ কেউই আর সেখানে ছিল না। তারা সবাই মুক্তি পেয়ে গেছে। আমি যখন সেই ভাঙাচোরা কোয়ার্টারটা থেকে বেরিয়ে আসছি, তখন আমার মনে হলো আমি যেন এক নতুন জীবন ফিরে পেলাম। কিন্তু আমি জানি আমার কাজ এখনও শেষ হয়নি। আমাকে এখনও অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে। ডেভিড সাহেব আর তার মেয়ের কি হয়েছিল? তাদের আত্মারা কি শান্তি পেয়েছে, নাকি এই 11 নম্বর কোয়ার্টারের গভীরে এখনও আরও কোনো রহস্য, আরও কোনো যন্ত্রণা চাপা পড়ে আছে? অরুণাভ আর তার পরিবারের আত্মবলিদানের সেই মহৎ দৃশ্য দেখার পর আমি যখন 11 নম্বর কোয়ার্টার থেকে বেরিয়ে এসেছিলাম, তখন আমার মনটা ছিল একই সাথে ভারাক্রান্ত এবং শান্ত। আমি জানতাম আমি এক ভয়ঙ্কর অভিশাপের অবসান ঘটিয়েছি। সেই ঘটনার পর 11 নম্বর কোয়ার্টারটা আর আগের মতো ছিল না। রেল কর্তৃপক্ষ বাড়িটাকে বিপজ্জনক বলে ঘোষণা করে ওটাকে পুরোপুরি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। আমি ভেবেছিলাম বাড়িটা ভেঙে ফেলার সাথে সাথেই এই কলোনির সমস্ত কালো ছায়া চিরদিনের জন্য মুছে যাবে। কিন্তু আমি আবার ভুল ছিলাম। কোয়ার্টারটা ভাঙার কাজ যখন শুরু হলো, তখন শ্রমিকরা বাড়ির মেঝের নিচে একটা গোপন কুঠুরি খুঁজে পেল। আর সেই কুঠুরির ভেতরে তারা যা পেল তা আমাদের সবাইকে স্তম্ভিত করে দিল। ভেতরে ছিল দুটো কঙ্কাল, একটা প্রাপ্তবয়স্ক পুরুষের আর একটা ছোট বাচ্চার। কঙ্কাল দুটোকে এমনভাবে একে অপরকে জড়িয়ে ধরে রাখা ছিল যেন তারা একে অপরকে রক্ষা করার চেষ্টা করছিল। আমার আর বুঝতে বাকি রইল না এই কঙ্কাল দুটো কার, মিস্টার ডেভিড আর তার মেয়ে ডেইজি। কিন্তু কিন্তু হরিনারায়ণবাবু তো বলেছিলেন মিস্টার ডেভিড ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তাহলে তার কঙ্কাল তার মেয়ের সাথে এই ঘরের মেঝের নিচে কি করে এলো? পুলিশ আবার নতুন করে তদন্ত শুরু করল। পুরনো ফাইলপত্র ঘেঁটে এবং কিছু ফরেন্সিক পরীক্ষার পর যে ভয়ঙ্কর সত্যিটা বেরিয়ে এলো তা আমাদের কল্পনারও অতীত ছিল। মিস্টার ডেভিড কোনো ট্রেন দুর্ঘটনায় মারা যাননি, তাকে খুন করা হয়েছিল। আর সেই খুনি আর কেউ নয়, তার নিজেরই স্ত্রী এলিজাবেথ। তদন্তে জানা গেল এলিজাবেথের মানসিক সমস্যা ছিল। সে ছিল অসম্ভব রকমের পজেসিভ এবং সন্দিগ্ধ প্রকৃতির। সে তার স্বামী আর মেয়েকে তার নিজের সম্পত্তি বলে মনে করত। সেদিন রাতে যখন ডেজির জ্বর এসেছিল, তখন ডেভিড সাহেব ডিউটিতে যেতে চেয়েছিলেন, আর তাতেই এলিজাবেথের সুপ্ত প্যারানয়াটা জেগে ওঠে। সে ভাবে তার স্বামী হয়তো তাকে আর তার মেয়েকে ফেলে অন্য কারোর কাছে চলে যাচ্ছে। সেই রাগে, সেই সন্দেহের বশে সে প্রথমে ঘুমের ওষুধের মাধ্যমে তার নিজের মেয়ে ডেইজিকে খুন করে, আর তারপর সে তার স্বামী ডেভিডকেও খাবারের সাথে বিষ মিশিয়ে খুন করে। আর তারপর সে দুটো মৃতদেহকেই এই ঘরের মেঝের নিচে পুঁতে ফেলে এবং সবাইকে বলে বেড়ায় যে তার স্বামী ট্রেন দুর্ঘটনায় মারা গেছে আর মেয়ে জ্বরে। আর সে আত্মহত্যা করেনি। সে তার বাকি জীবনটা এই কোয়ার্টারেই কাটিয়েছিল, তার স্বামী আর মেয়ের প্রেতাত্মার সাথে। সে তাদের আটকে রেখেছিল, সে তাদের মুক্তি দেয়নি। আর মৃত্যুর পরেও তার সেই পজেসিভ অশুভ আত্মা এই বাড়িটাকে তার নিজের সম্পত্তি বানিয়ে রেখেছিল। সে আর কাউকেই এই বাড়িতে শান্তিতে থাকতে দেয়নি। আমার কাছে এখন সবটা পরিষ্কার। অরুণাভ, শিখা, প্রশান্ত সেন, তারা সবাই ছিল এলিজাবেথের সেই ভয়ঙ্কর মানসিক রোগের শিকার। ডেভিড সাহেব আর ডেইজির কঙ্কাল দুটোকে খুব সম্মানের সাথে খ্রিস্টান কবরখানায় সমাধিস্থ করা হলো। অবশেষে প্রায় 60 বছর পর এক হতভাগ্য বাবা আর তার মেয়ের আত্মা সত্যিকারের মুক্তি পেল।
11 নম্বর কোয়ার্টারটা এখন আর নেই। তার জায়গায় এখন একটা ছোট সুন্দর পার্ক তৈরি করা হয়েছে। কলোনির বাচ্চারা এখন সেখানে খেলা করে। আমিও আমার চাকরি থেকে অবসর নিয়েছি। আমি এখন আমার নাতি নাতনিদের নিয়ে শান্তিতে আমার বাকি জীবনটা কাটাচ্ছি। কিন্তু আমি আজও যখন রাতের বেলা সেই পার্কটার পাশ দিয়ে যাই, তখন আমার মনে হয় আমি যেন পার্কের বেঞ্চিতে একজন অ্যাংলো ইন্ডিয়ান সাহেবকে তার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বসে থাকতে দেখি। তারা আমার দিকে তাকিয়ে হাসে। আমিও তাদের দিকে তাকিয়ে হাসি, কারণ আমি জানি কিছু কিছু গল্পের শেষটা খুব কষ্টের হয়, কিন্তু কিছু কিছু গল্প শেষ হয়েও এক নতুন শান্ত শুরু রেখে যায়। 11 নম্বর কোয়ার্টারের গল্পটাও ঠিক সেই রকমই। এটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা হলো ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর মুক্তির এক অনন্ত কাহিনী। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এরকম ভৌতিক গল্প শুনতে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।